আপনি একবার ইউটিউবে এই ওয়ার্ডটা সার্চ করে দেখুন, থিওরি অফ এভলিউশন। আপনি হয়তো সম্পূর্ণ ইউটিউবের মধ্যে একটাও এরকম ভিডিও পাবেন না যেখানে আমাদের এভলিউশনের বিষয়ে সম্পূর্ণ সরল ভাষায় আলোচনা করা হয়েছে। কিন্তু আজকে আপনি যে ভিডিওতে ক্লিক করেছেন, এটা আপনাকে সেই সময় নিয়ে যাবে যখন না ছিল কোনো মানুষ, না ছিল কোনো সভ্যতা, শুধু ছিল একটি সংঘর্ষ, আমাদের অস্তিত্বকে রক্ষা করার সংঘর্ষ, বেঁচে থাকার সংঘর্ষ। তো আনুমানিক ৩৫ লাখ বছর আগে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ মানুষেরা দু পায়ে হাঁটতে শিখেছিল। কিন্তু কি কারণে ওদের দু পায়ে হাঁটতে শিখতে হয়েছিল, যেখানে বাকি জানোয়াররা চার পায়ে হাঁটতো? কোন বিষয়ের জন্য আমাদের দু পায়ে হাঁটতে শিখতে হয়েছিল? কি করে বা আমরা হাতিয়ার তৈরি করতে শিখলাম, আগুন জ্বালাতে শিখলাম, আবার ভাষাও শিখে গেলাম? জানবো আজকের এই ভিডিওতে। কখন একটি জানোয়ারকে মানুষ বলা হলো? আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটাই যে পৃথিবীতে হোমো সাপিয়েন্সের সাথে সাথে আরও মানুষের প্রজাতি ছিল, যেমন নিয়ান্ডারথল। তো শুধু কেন আমরাই বেঁচে গেলাম আর বাকি প্রজাতিরা কেন সব হারিয়ে গেল, জানবো আজকের এই ভিডিওতে। আনুমানিক 859 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন নামে একজন ব্যক্তি একটি বই বের করেন, অন দ্য অরিজিন অফ স্পিসিস নামে। এই বইটি তখনকার সময়ে মানুষের ভাবধারাকে গোড়া থেকে নড়বড়ে করার একটি ক্রান্তি ছিল। কারণ ডারউইন এই বইয়ে বলেন, প্রকৃতি নিজে ঠিক করে কে মরবে আর কে বাঁচবে, যেটাকে আমরা বলে থাকি ন্যাচারাল সিলেকশন। যদি উদাহরণ দিই তাহলে জিরাফের গলায় দেখে নিন। আগে সকল জিরাফের গলা লম্বা হতো না, কিছু জিরাফের গলা ছোটও হতো। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে লম্বা গলাওয়ালা জিরাফরাই বেশি দিন বেঁচে থাকতে পারত। কারণ কম লম্বাওয়ালা জিরাফেরা লতাপাতা খেতে পারত না, যেখানে লম্বা গলাওয়ালা জিরাফেরা খুব সহজেই উঁচু ডালপালার লতাপাতা খেতে পারত। তাই তারা খিদেতে মারা যেত না এবং বেশি দিন বেঁচে থাকতে পারত, যার ফলে পরবর্তী সময়ে প্রকৃতি লম্বা গলাওয়ালা জিরাফদেরই টিকিয়ে রেখেছে। আর একটা উদাহরণ যদি দিই তাহলে বলা যায় মানুষের ত্বক, যেখানে আফ্রিকা এক্সট্রিম তাপের জন্য মানুষেরা বেশি কালো হয়, মেলানিন নামক পদার্থ বেশি থাকে, যার কারণে তারা অতিবেগুনি রশ্মি থেকে নিজেদের বাঁচাতে পারে। আবার তার পরবর্তীতে ইউরোপে, যেখানে মানুষ বেশি ফর্সা হয়, কেননা তাদের শরীরে মেলানিন নামক পদার্থ কম থাকে, যার পরিবর্তে তারা কম রৌদ্রতে ভিটামিন ডি নামক পদার্থ তৈরি করতে পারে খুব সহজেই। এটাই হলো সার্ভাইভাল অফ ফিটেস্ট। যে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করবে ওরাই বাঁচবে। কিন্তু ডারউইনের এই সিদ্ধান্ত পরবর্তী সময় পুরো ধার্মিক দিক থেকে ধাক্কা খেল। ওই সময় জনগণরা বলতে লাগলো, যদি আমরা বানর থেকে তৈরি হই তাহলে ঈশ্বর আমাদের কেন বানিয়েছেন? কিন্তু ডারউইন নাস্তিকতা ছড়ায়নি। তার পরিবর্তে তিনি জানিয়েছেন, আমরা শুধু মানুষই নয়, আমরা হলাম প্রাকৃতির একটি পার্ট। এই গল্পই আজ পর্যন্ত চলে আসছে। আজকের দিনেও আমরা বদলাচ্ছি, শরীরের দিক থেকে নয়তো ভাবনার দিক থেকে, জ্ঞানের দিক থেকে বা টেকনোলজিতে। আর এটাই হলো সব থেকে বড় প্রমাণ। কি ডারউইন ঠিক ছিল? এখন আর কি বেঁচে আছে? এখন তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু এখনো আমরা বিকশিত হয়ে চলেছি। কি বেঁচে আছে এখন আর? কিন্তু সত্যি হলো এটাই যে আমাদের বিকাশ কখনোই স্থির হয়নি। আমরা এখন শরীরের দিক থেকে নয় তো জ্ঞানের দিক থেকে বাড়ছি। যদি উদাহরণ দিই তাহলে আমরা এখন চাঁদে পৌঁছে গেছি, কিন্তু হয়তো আমরা কখনো একটি জঙ্গলে শিকার করতাম, হিংস্র জন্তুদের থেকে বেঁচে থাকার চেষ্টা করতাম। পরিবর্তন আমাদের ভয় দিয়েছে, আর ভয় আমাদের সার্ভাইভ করার সুযোগ করে দিয়েছে। কিন্তু আজ এই ভয়ই ডিপ্রেশনে পরিবর্তন হয়েছে। এটাও একটি পরিবর্তন। এখন আমাদের শরীরের অঙ্গেও কিছুটা পরিবর্তন ঘটেছে। যেমন এখন আমাদের জ্ঞানদাত আসা বন্ধ হয়ে গেছে, কেননা আমরা কাঁচা মাংস খাওয়া বন্ধ করে দিয়েছি, শক্ত জিনিস খাওয়া বন্ধ করে দিচ্ছি। আবার মানুষের হাতের গঠনও কিছুটা ছোট হয়ে গেছে, কেননা আমরা এখন খাবার বেশি সিদ্ধ করে খাচ্ছি। আবার যদি ত্বকের কথাই বলি তাহলে এখন মানুষ দেশ বিদেশে বিবাহ করছে, যার কারণে জেনেটিক মিশ্রণের ফলে নতুন জেনারেশনের ত্বক, চুল, নখের পরিবর্তন দেখা দিচ্ছে।
এটাও একটি চলন্ত এভলিউশন। আপনি কি জানেন আজকাল আমাদের মস্তিষ্কের আকারও ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে আমাদের ভাবনার ক্ষমতা কমে গেছে। এখন আমরা কম শক্তিতেই বেশি ভাবনা করতে পারি, যার কারণে এখন মানুষ নিজের বিকাশকে নিজেই নিয়ন্ত্রণ করছে, যেমন জিন এডিটিং, এআই। আবার আমরা এখন ব্রেন চিপের যুগে চলে এসেছি। তো বিকাশ কি একেবারে থেমে গেছে? না, এখন বিকাশ আমাদের ভাবনায়, আমাদের জীবনে জড়িত হয়েছে, যেটা আজকের সময় কৃত্রিম, যা মানুষই নিয়ন্ত্রণ করছে। আজকের মানুষও বদলাচ্ছে, কিন্তু এই পরিবর্তনটি প্রাকৃতিক নয়, এটা হলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম। আমরা নিজেরাই নিজেদের শরীরে পরিবর্তন নিয়ে আসছি, জেনেটিক এডিটিং এর দ্বারা জিন্স পরিবর্তন করছি। আবার সিআইএ, এসবিআর এর মতো পদ্ধতি দিয়ে আমরা বাচ্চাদের শরীর থেকে রোগ দূর করছি, এমনকি বাচ্চাদের আইকিউ লেভেল বাড়ানোর কাজও করতে পারি এই পদ্ধতির দ্বারা। তো এটাই কি পরিবর্তন? একবার ভাবুন তো, ভবিষ্যতে শুধু ধনী ব্যক্তিদের কাছেই সুপার পাওয়ার বাচ্চারা জন্ম নেবে। এখন মানুষ মেশিন হিউম্যান পিসের দিকে বাড়ছে। এখন অন্ধ ব্যক্তি ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছে, আবার প্যারালাইজ ব্যক্তি কম্পিউটার চালাচ্ছে। এটা হলো এআই সিম্বিওসিস। মানুষ আর এআই কি একসময় সম্পূর্ণ এক হয়ে যাবে? এআই কি আমাদের ভাবনা, কাজ, জীবন, এমনকি সম্পর্ককেও নিয়ন্ত্রণ করবে? একসময় হয়তো মানুষ শুধু মস্তিষ্কের দ্বারাই সকল কাজ করতে পারবে এআইয়ের সাহায্যে, কেননা কম্পিউটার একসময় আমাদের ব্রেনের সঙ্গে যুক্ত থাকবে। আবার স্পেস এভলিউশন, যেমন মার্স, মুন বেস কলোনি। একবার ভাবুন তো, জিরো গ্র্যাভিটিতে জন্ম নেওয়া ব্যক্তি, এগুলো মানুষের পরবর্তী প্রজন্ম। ওই রকম আবহাওয়ায় মানুষের হাড় দুর্বল হবে, চোখ আকারে বড় হবে, এমনকি মাথাও শরীরের তুলনায় হয়তো বড় হবে। ভবিষ্যতে কি মানুষের কাছে আর রাগ, অভিমান, ঈর্ষা, ভালোবাসা কোনো কিছুই থাকবে না? এগুলোকেও এআই অপটিমাইজ করে দেবে? এবার প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি আগে বাড়ছি, না আমাদের নিজস্ব শক্তি হারাচ্ছি? কেননা আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভাবনা। এআই যদি সবকিছু অপটিমাইজ করে দেয়, তাহলে আমরা একটা পারফেক্ট মেশিনে পরিবর্তন হব। যদি সবকিছু কোডে পরিণত হয়, তাহলে আমরা কি সত্যিই মানুষ থাকব, না একটি পারফেক্ট মেশিনে পরিবর্তন হব? বর্তমানে আমরা স্কাইস্কেপার, টেকনোলজি আর স্পেসশিপ দ্বারা আবৃত, কিন্তু আমাদের মধ্যে থাকা মানুষ কি আজও জঙ্গলে থাকা একটি শিকারী? প্রাচীন মানুষও সাময়িক জীবনের প্রতীক ছিল। ওরা একসাথে বাস করত, শিকার করত এবং রাতে একসাথে বসে খাবার খেত এবং গল্প করত। আর আজ আরবান আইসোলেশন বেড়ে গেছে, যেমন আমার অনলাইনে 5,000 ফ্রেন্ড আছে, কিন্তু আগের থেকে লোনলিনেস 10 গুণ বেড়ে গেছে। আগে মানুষ প্রকৃতিকে ভয় পেত, কিন্তু এখন প্রকৃতি মানুষকে ভয় পাচ্ছে। এটাই কি উন্নতি? তাহলে বিকাশ কি সত্যি আমাদের উন্নতি ঘটিয়েছে? প্রাচীনকালে মানুষ জানতো জল কোথায় পাওয়া যাবে, কিন্তু এখন মানুষ গুগলে সার্চ করে কখন কখন জল খাওয়া উচিত। ইমোশনালি আমরা আগের থেকে অ্যাংসিয়াস হয়ে গেছি, কারণ এখন আমরা প্রাকৃতিক নিয়ম দ্বারা নয়, ডেডলাইন আর সোশ্যাল মিডিয়ার লাইকসের উপর চলি। একবার ভাবুন তো, যে মানুষ পাথরের হাতিয়ার তৈরি করেছে, সেই মানুষ আজ এআই জেনারেশন টুলসের দ্বারা যুদ্ধ চালাচ্ছে, কিন্তু মেন্টাল ক্রাইসিস চরম পরিত্যক্তে পৌঁছে। সত্যি কি আমরা বাড়ছি? এটাই কি বিকাশ, না ভুল রাস্তায় চলে যাওয়া একটি রথ? এই পুরো কাহিনীটা শুধু লোকসানেরও নয়, আমরা কিছু পেয়েছি, যেমন চিকিৎসা বিজ্ঞান, এখন ঔষধের দ্বারা খুব কম সময়ে রোগ সারানো সম্ভব। আবার শিক্ষা, যা সকল মানুষকে জ্ঞানী করে তুলেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো মানবাধিকারের ভাবনা, যেটা সকল মানুষকে মূল্যবান করে তুলেছে। অর্থাৎ মানুষ জীবনে অনেক কিছু পেয়েওছে, আবার অনেক কিছু হারিয়েছে। এবার প্রশ্ন ওঠে, আমরা কি এভলিউশনের পরবর্তী চরণে আমাদের ভাবনাকে সঙ্গে নিয়ে যাব, না ওগুলোকে পিছনে ছেড়ে দেব? এভলিউশনের পথ কিন্তু সোজা নয়, এটি একটি ভুলভুলাইয়া, যার মধ্যে কখনো অন্ধকার, কখনো ক্রান্তি, কখনো সংঘর্ষ মধ্য দিয়ে চলে আসছে। আমরা দেখেছি যে লাখ লাখ বছর ধরে একটি সামান্য জীব কি করে চলতে শিখেছে, কি করে বলতে শিখেছে, দেখতে শিখেছে, তারপর একটি মানুষে পরিবর্তন হয়েছে, যাই প্রথম কাহিনী বলা শিখেছে, আগুন জ্বালানো শিখেছে, কথা বলা শিখেছে, ভাবনা চিন্তা প্রকাশ করা শিখেছে, আবার চাষাবাদ করা শিখেছে, যুদ্ধ করাও শিখেছে, আর তারপর দুনিয়াকেই পাল্টে দিয়েছে। কিন্তু আমরা এখন ওই মোড়ে দাঁড়িয়ে আছি, যেখানে বিকাশ শুধু জঙ্গল আর ভাবনা নয়, বিকাশ হলাম আমরা নিজেরাই।
আমরা এখন নিজেরাই নিজেদের বিকাশকে নিয়ন্ত্রিত করছি। আমরা ঠিক করছি কে বাঁচবে কে বাঁচবে না, কাকে শক্তিশালী বলা হবে কাকে দুর্বল, কারা মেশিনের সাথে যুক্ত থাকবে কারা ভাবনার সাথে যুক্ত থাকবে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, বিকাশ মানে কি শুধু দ্রুত হওয়া, না একটু বুদ্ধিমানেরও জরুরি? আমরা একটি পদ্ধতির দ্বারা আকাশে উড়তে শিখেছি, কিন্তু আমরা কি সহ অস্তিত্বকে মাটিতে ছেড়ে দিয়েছি? আমরা এখন বিজ্ঞানকে মেনে নিয়েছি, কিন্তু প্রাকৃতিক ভাষাকে কি এখন আমরা ভুলে গেছি? এখন আমরা মঙ্গল গ্রহে কলোনি বানানোর কথা বলছি, কিন্তু পৃথিবীর কলোনি জড়ো হতে চলেছে। বন্ধুরা, একবার ভাবুন তো, যদি আজ ডারউইন বেঁচে থাকতো, তাহলে তিনি কি বলতেন ন্যাচারাল সিলেকশন নয়, শুধু আজ সোশ্যাল সিলেকশনই রয়ে গেছে?